প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এইচএসসি 26-এর ইংরেজি প্রস্তুতি যেন আরও স্মুথ হয়, এটি তাড়াহুড়ার এখনও যে সময় আছে তাড়াহুড়া করার কিছুই নেই। এই ক্লাসগুলো প্রতিদিন রাত্রে 11:30টার পরে, সারাদিন তুমি অন্য কিছু করো, 11:30টার পরে 1.5 ঘন্টা টাইম দাও। 11:30টা থেকে 1.5 ঘন্টা খুব বেশি সময়ও না, অনেক রাত জাগা হবে না, আবার ভোরবেলায় উঠে পড়ো, এইটুকু করতে হবে। ওই সব শর্টকাট 7 দিনেই এটা সেটা, একটা প্যারাগ্রাফ লিখে 40টা প্যারাগ্রাফ, এগুলো সব ভোকাস। ও নিজেও জীবনে কোনোদিন ওইভাবে লেখে নাই, বুঝতে পারছো? সো এই সমস্ত কিছু পড়তে হবে পড়ার মতো করে, আর অল্প অল্প সময়, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব গভর্নমেন্ট আজিজুল হক কলেজের ফার্স্ট পেপারের টোটাল রিটেনটাও ইনক্লুড করেছি আজকে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে প্যাসেজটা দিচ্ছ, এই প্যাসেজটা আমরা এর আগেও মনে হয় পড়েছিলাম আরেকটি কলেজে, খুব গুরুত্বপূর্ণ, প্রায় 23টা কলেজে এসেছে। Art is generally understood as an expression of human imagination. তার মানে আর্ট কি বলো? আর্ট হচ্ছে হিউম্যান ইমাজিনেশন, মানুষের কল্পনা, অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল, এবং মানুষের সৃষ্টিশীল দক্ষতা কিছু কাজের মধ্যে। সব কাজ এখন দৌড়াদৌড়ি করলে সেটা তো আর্ট হবে না। অর্থাৎ পেইন্টিং, যেহেতু আগে পড়েছিলাম, বুঝে নাও, ড্রয়িং, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার, এই রকম কাজের মধ্যে দিয়ে মানুষের যে কল্পনা এবং সৃষ্টিশীল দক্ষতা প্রকাশ পায়, সেটাকেই আমরা আর্ট বলি, ঠিক আছে? পেইন্টিংয়ের মধ্যে, ড্রয়িংয়ের মধ্যে, ভাস্কর্যের মধ্যে এবং স্থাপত্যের মধ্যে যখন মানুষের কল্পনা এবং ক্রিয়েটিভ স্কিল প্রকাশ পায়, তখনই হচ্ছে সেটা আর্ট। তাহলে এখান থেকে যদি প্রশ্ন হয় যে আর্ট কি, তখন কি তুমি লিখতে পারবে না হোয়াট ডু ইউ মিন বাই আর্ট? আর্ট ইজ দ্য ইমাজিনেশন, হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল অফ হিউম্যান বিং ইন সার্টেইন ওয়ার্কস বলবা, ঠিক আছে? কারণ ওয়ার্ক মানে কাজ করা, আর ওয়ার্কস মানে শিল্পকর্ম, বুঝতে পারছো? শিল্পকর্ম, ওয়ার্কস। কি লিখতে পারবা না? এখানে একটা ভাষা লিখছি, আর্ট মিনস আ বিউটিফুল এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন থ্রু ক্রিয়েটিভ স্কিলস ইন আ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস লাইক। কিসে লিখতে পারবা না বলো ভাইয়া? হোয়াট ইজ আর্ট? হোয়াট ডু ইউ মিন বাই আর্ট? এটা একটা কমন প্রশ্ন। তাহলে তুমি লিখবা আর্ট মিনস কি? আর্ট মিনস, অর্থাৎ আর্ট বলতে বোঝাচ্ছে a beautiful expression of human imagination through some creative skills like painting, drawing, sculpture and architecture. কি লিখতে পারবা না বলো? তোমার কাছে কি মনে হয় 2 মার্কসের প্রশ্ন আরো বড় করব? হ্যাঁ, প্রশ্ন বড় চাইলে বড় করব, এক্সগ্রেট তো সব জায়গাতে করা যাবে না। থিমেটিক কোশ্চেন বোর্ডে স্পষ্ট নিষিদ্ধ আছে, যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন। থিমেটিকের মানে যদি কাব্যিক ঢঙে বলা যায়, তাহলে থিমেটিক শব্দের অর্থ এটাই দাঁড়ায়। তাহলে প্রথম লাইন থেকেই কি আর্ট কি এটা কিন্তু বুঝে যেতে পারবা। শিল্প কি, হোয়াট ইজ আর্ট, হোয়াট ডু ইউ মিন বাই আর্টস? তাহলে তুমি লিখবা আর্ট মিনস আ বিউটিফুল এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন থ্রু ক্রিয়েটিভ স্কিলস। সৃষ্টিশীল দক্ষতার মধ্যে দিয়েই মানব কল্পনার দারুণ অভিব্যক্তি, অভিপ্রায়, সেটি হচ্ছে শিল্প। সেই ক্রিয়েটিভ স্কিলগুলো কি কি, বই থেকে দেখে দেখে লিখে দেবা, প্যাসেজ থেকে। ক্লিয়ার? পরের প্রশ্নে চলে আসো, লেকচারটা কিন্তু বড় হতে পারে আজকে। দ্য এইম অফ আর্ট, তাহলে শিল্পের উদ্দেশ্য কি? এখান থেকে একটা প্রশ্ন হইতে পারে। শিল্পের উদ্দেশ্য হচ্ছে am2 is to art2 এর পরে ভার্বের বেস ফর্ম, জাগ্রত করা, অ্যারাইজ করা। কি অ্যারাইজ করবে? তোমার অনুভূতি জাগ্রত করবে, তোমার আবেগ জাগ্রত করবে, দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক, যেটি নান্দনিক বলে বিবেচিত হয়। নান্দনিক, that is concerned with beauty, but art also can be a form of social commentary. শিল্প কিন্তু একটি সামাজিক ভাষ্য। অর্থাৎ তুমি দারুণ একটা সিনেমা বানিয়েছো, সমাজ বলতেছে জঘন্য জঘন্য জঘন্য, ওইটি আর শিল্প হতে হবে না, কারণ সোশ্যাল কমেন্ট্রি থাকতে হবে, ওটার মধ্যে দিয়ে কোনো মেসেজ সমাজের দিতে হবে, অথবা তুলে ধরতে হবে সমাজের কোনো দিক, সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক। বুঝতে পেরেছো? তার মানে শিল্পের লক্ষ্য কি? শিল্পের লক্ষ্য হচ্ছে তোমার ভেতরের ফিলিংস অ্যান্ড ইমোশনসকে ইভোক করা, জাগ্রত করা।
অ্যারাইজ, ঘুমন্ত আছে ওটাকে অ্যারাইজ করা। লিখতে পারবা না? সরল কথা কিন্তু। আচ্ছা, এবার দেখো, আ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি গ্লোরিফাইজ নেচার। যেমন তুমি একটা সূর্যাস্তের ছবি এঁকেছো, সেটা কি করবে? প্রকৃতিকে গ্লোরিফাই করবে। তুমি সূর্যের ওই বিশালতা দেখা তোমার কাছে মনে হবে প্রকৃতি কি অসীম, কি অনন্য, কি সীমাহীন, নান্দনিক। আবার সূর্যাস্ত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, সেটা দেখে কি মনে হবে? দ্য টেম্পোরারিনেস অফ অল ক্রিয়েচার, সকল সৃষ্টির ক্ষণস্থায়িত্বতা, ইনক্লুডিং হিউম্যান বিইং, মানব জাতি সহ পৃথিবীর সবাইকে এভাবে ডুবে যেতে হবে। শিল্পের মধ্যে এভাবে দেখতে হয়। তুমি এমনি একটা গাছ দেখতেছো, এইটা তো আসলে দেখা না, এটা তাকানো। দেখা মানে ওই গাছের দৃঢ়তা প্রকাশ পেয়েছে, প্রকৃতির দৃঢ়তা প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে দেখা। ঠায় দাঁড়িয়ে আছে সমস্ত প্রতিকূলতার মধ্যে, ঠিক তোমাকেও এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আজকে তরুণরা প্রচুর পরিমাণে আত্মহত্যা করে যায়, যে সে মরে যাচ্ছে, অদ্ভুত। কারণ সে গাছকে তাকায়, দেখে না। গাছের জীবনে কি ঝড় আসে নাই? গাছের জীবনে কি ভূমিক্ষয় হয় নাই? সয়েল এরিজন হয়েছে, সাইক্লোন হয়েছে, তারপরেও ঠায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তার ডালপালা ভেঙেছে, কিন্তু সে মরেনি। এটা হচ্ছে দেখা। এভাবে দেখতে হয়। তাকানো মানে তো এই যে তাকাইলাম, তাকানো আর দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, বুঝতে পারছো? আমি দেখি, but one that shows a war ravaged town can convey a sense of anguish. আবার তুমি যদি ওই গাজার বিধ্বস্ত শহর দেখো, তোমার মধ্যে অ্যাঙ্গুইশ জেগে উঠবে, রাগ, ক্ষোভ, ক্রোধ জেগে উঠবে, তাই না? দুঃখ হবে। থ্রুআউট দ্য ওয়ার্ল্ড পিপল অ্যাপ্রিসিয়েট আর্ট, ইটস পাওয়ার। পৃথিবীর মানুষ কেন শিল্পকে প্রশংসা করে? তার ক্ষমতা, টু অ্যাফেক্ট দেম ইন ক্রিয়েটিভ ওয়েজ। অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো কি বলেছে? দ্য পারপাস অফ আর্ট, শিল্পের উদ্দেশ্য হচ্ছে, ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোল। আত্মা থেকে তোমার যে ডাস্ট, ধুলা জমেছে আত্মায়, আত্মায় ধুলা জমলো কিভাবে? ভেতরে কি ধুলা গেল? এত জমেছে, সেই আত্মাকে পরিষ্কার করা, পরিশুদ্ধ মানুষ হতে। তাহলে শিল্পের উদ্দেশ্য কি? এইটার সাথে এই কথাটি লিখে দিবা যে অ্যাকর্ডিং টু পাবলো পিকাসো, দ্য পারপাস মানেই ওই এইম, দ্য পারপাস অফ আর্ট ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোল। এখান থেকে লিখবে, এটা চেঞ্জ করবে না, কারোর বক্তব্য চেঞ্জ করা যায় না। তাহলে শিল্পের উদ্দেশ্য কি? আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, হোয়াট ইজ দ্য এইম অফ আর্ট? দ্য এইম অফ আর্ট ইজ টু গিভ রাইজ করবে টু ফিলিংস অ্যান্ড ইমোশনকে দ্যাট আর অ্যাস্থেটিক বাই নেচার। তাহলে লিখতে পারবে না? দ্য এইম অফ আর্ট, শিল্পের উদ্দেশ্য হচ্ছে টু রাইজ। কি রাইজ করবে? ফিলিংস অ্যান্ড ইমোশন দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক বাই নেচার, যা প্রকৃতি দ্বারা নান্দনিক বলে বিবেচিত। এটাই কাজ। বিসাইডস, এছাড়াও আর্ট ক্যান বি এক্সপ্রেশন অফ সোশ্যাল অ্যাটিটিউডস টুয়ার্ডস থিংস। এখানে আরেকটি লিখবা, মোরওভার, এছাড়াও ওই পাবলো পিকাসোর উক্তিটা লিখে দিবা, পিকাসোর উক্তি। ঠিক আছে, পিকাসো কি বলেছে সেটার উক্তি লিখে দিবা এখানে, যে আত্মার ধুলি উড়াই দিচ্ছে, এভাবে। ক্লিয়ার? লিখতে পারবা না? আচ্ছা, আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ আ লং হিস্ট্রি। আমাদের দেশের শিল্পের অনেক ইতিহাস রয়েছে। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউসহোল্ডস ইন দ্য ফর্ম অফ পোয়েট্রি, পোটারি, মাটি, নকশি কাঁথা, এমব্রয়ডার্ড, আলপনা, ইন্ট্রিকেট, এগুলো সবই ছিল, পড়লাম না, শখের হাড়ি, এগুলো সবই ছিল কি? দিস আর এক্সাম্পল অফ ফোক আর্ট। তোমাকে যদি বলে ফোক আর্টের উদাহরণ দাও, কি পারবা? লোকজ। কিন্তু বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট, শিল্পের আরেকটি মাধ্যম রয়েছে, হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট, যেটিকে আমরা আধুনিক আর্ট বলি, হুইচ ওই ইটস অরিজিন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। প্রশ্ন হতে পারে, শিল্প বিপ্লব সম্পর্কে তুমি কি জানো? তুমি তো জানো না।
আর এখান থেকেও তথ্য নেই, কনসেপ্টগুলো এখানে যা আছে তাই লিখতে হবে, ঠিক আছে? ইউরোপে, ওয়েস্টার্ন ইউরোপে 19 শতাব্দীতে একটা পরিবর্তন আসলো কিসে? টেকনোলজিতে, শিক্ষাতে, উৎপাদনে, কমিউনিকেশনে, যোগাযোগে। আর মডার্ন আর্ট রিজেক্টেড ট্র্যাডিশনাল আর্ট, তখনই মডার্ন আর্ট এদেরকে বাদ দিল, সব আলপনা নকশি কাঁথা সব বাদ দিয়ে শুরু করলো কি? began to create new types of artistic expression using styles, techniques and colors and materials that could adequately reflect, যার মধ্যে পর্যাপ্তভাবে প্রতিফলিত হয়েছে the spirit of time and profound changes in human thought। তাই না? এই চেঞ্জ না হলে হবে না। তুমি যদি এখনো আগের মতোই থাকো তাহলে তো হবে না। এই 2 মাস পরীক্ষার, এখন তোমাকে আগের থেকে চেঞ্জ হইতে হবে। এখনো রাস্তায় রাস্তায় সাইকেলে করে নকশি কাঁথা কেউ বিক্রি করবে না। অবশ্যই নকশি কাঁথা বিক্রি হচ্ছে, আড়ঙে হচ্ছে, বিজ্ঞাপনের মধ্যে দিয়ে মানুষের চেতনায় প্রফাউন্ড চেঞ্জ এসেছে উইথ দ্য প্যাসেজ অফ টাইম। সেটাই বলেছে, স্পিরিট অফ টাইম। চেঞ্জ আসতে হবে। ওইভাবে এখন সাইকেলে করে নকশি কাঁথা হাড়ির পাতিল বেচলে হবে না, বুঝতে পারছো? ওই সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে হাড়ির পাতিল ওইভাবে বেচে, ও সর্বোচ্চ 100 টাকা দাম। সেই সেম আমি একটা কিনেছিলাম, সেম পাতিল আড়ঙে 800 টাকা দাম। কারণ ও উইথ দ্য প্যাসেজ অফ টাইম দে অলরেডি হ্যাভ বিন চেঞ্জড থ্রু দ্য প্রফাউন্ড কনসেপ্টের মধ্যে দিয়ে, গভীর যে আইডিয়ার মধ্যে দিয়ে চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? তাহলে আমাদের এখান থেকে যদি প্রশ্ন হয়, দেখো আমরা 2টো প্রশ্ন দেখেছি। গিভ সাম এক্সাম্পল অফ ফোক আর্ট, তুমি ওই নকশি কাঁথা এইসব লিখে দিবা। এক্সাম্পল অফ ফোক আর্ট ইনক্লুড পোটারি, নকশি কাঁথা, এটা তুমি কোনো একদম শখের হাড়িটারি কনসেপ্টটা লিখলা। আচ্ছা, হাউ ডিড মডার্ন আর্ট ওভারটেক ফোক আর্ট, কিভাবে মডার্ন আর্ট ওভারটেক করলো ফোক আর্ট? আগে তো এগুলোই শিল্প ছিল, এবং কবি মানে লেখক এই শিল্পকে ফোক আর্ট বলেছে, কিন্তু শিল্পের আরেকটি মাধ্যম আছে, সেটি হচ্ছে মডার্ন আর্ট। এখন প্রশ্ন হচ্ছে ওই মডার্ন আর্ট কিভাবে ফোক আর্টকে ছাড়াই গেল? দেখো, মডার্ন আর্ট ওভারটুক কেন নিলাম? ডিডের জন্য। এখানে বেজ আছে বাট এখানে পাস্ট হয়েছে। দেখো সাবজেক্ট নিয়েছে মডার্ন আর্ট ওভারটুক। কাকে ওভারটুক করলো? ফোক আর্টকে। কিসের সাথে? উইথ ইটস ওন স্ট্রেংথ, তার নিজস্ব শক্তির দ্বারা। তাহলে একদম কনসেপ্টগুলোর ভাষা কি? মডার্ন আর্ট ওভারটুক, মডার্ন আর্ট ছাড়াই গেল বা সাফরেস্ট করলো। কাকে? দ্য ফোক আর্টকে। কি দিয়ে? উইথ ইটস ওন স্ট্রেংথ, তার নিজস্ব শক্তি দিয়ে। তুমি যদি এখন কাউকে ছাড়াই যেতে চাও, তোমার অতীতের সব না পড়াটাকে ঢাকতে চাও, এই 2 মাস তাকে ছাড়াই যেতে হবে না। কি দিয়ে ছাড়াবা? এসব মোটিভেশন শুনে না, তোমার নিজস্ব স্ট্রেংথ থেকে, তোমার মধ্যে যে স্ট্রেংথ আছে সেটা জাগাও, ইভোক করো, ঠিক আছে? অ্যারাইজ করো, না হলে হবে না। তাহলে কোনো কিছু কাউকে ছাড়ানোর পেছনে শক্তি হচ্ছে তার নিজস্ব শক্তি, কারোর শক্তিতে শক্তি না, বুঝতে পারছো? তাহলে আমরা লিখলাম মডার্ন আর্ট ওভারটুক। কাকে ওভারটুক করছে? ফোক আর্টকে। কি দিয়ে? উইথ ইটস ওন স্ট্রেংথ, তার নিজস্ব শক্তি দিয়ে। মডার্ন আর্ট রিজেক্ট করলো, ভালো করে বুঝো, কাকে? ট্রেডিশনাল আর ফোক আর্টকে। বিগ্যান টু, কিসের মধ্যে দিয়ে? মেক নিউ টাইপস অফ আর্টিস্টিক থিংস ইউজিং, তারা স্টাইলস, টেকনিক্স, কালার্স, ম্যাটেরিয়ালস দ্যাট কুড সাফিসিয়েন্টলি রিফ্লেক্ট, যার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে স্পিরিট অফ টাইম অ্যান্ড দ্য গ্রেট চেঞ্জ ইন হিউম্যান থটস। এইখান থেকে আমরা নিয়েছি। এই যে এই, তাহলে প্রথম লাইন লিখলা মডার্ন আর্ট কি? ওভারটুক। কাকে? ফোক আর্ট উইথ ইটস ওন স্ট্রেংথস, ফুল স্টপ। তারপরে লাইন, মডার্ন আর্ট রিজেক্টেড ট্র্যাডিশনাল আর্ট ফর্মস অ্যান্ড বিগ্যান টু, এখানে একটু চেঞ্জ করো, বিজ্ঞান না লিখি স্টার্টেড লিখবা। স্টার্টেড টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন, এগুলো চেঞ্জ করা যায় না। ইউজিং স্টাইল, টেকনিক অ্যান্ড ম্যাটেরিয়ালস দ্যাট কুড অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েটের জায়গাতে তুমি সাফিসিয়েন্ট লেখো, একটু নিয়ে চলে আসো। সাফিসিয়েন্ট রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ টাইম, ঠিক আছে? এখানে স্পিড না লিখে দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড দ্য প্রোফাউন্ড না লিখে লেখো ডিপ, চেঞ্জ করো, ঠিক আছে? চেঞ্জ না লিখে লেখো অল্টার ইন হিউম্যান থটস। ক্লিয়ার? দেখবা কিন্তু সুন্দর করে দেখবা। আচ্ছা, আমাদের আরেকটি প্রশ্ন ছিল, এর আগেও আমরা লিখেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে তুমি কি বুঝো?
তোমার কাছে জানতে চাইছে হোয়াট ডু ইউ, তো আমি লিখেছি বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হোয়াট ডু ইউ আন্ডারস্টুড, মানে আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, আমি আন্ডারস্ট্যান্ড করি আ গ্রেট চেঞ্জ ইন ইন্ডাস্ট্রি। ভালো করে, প্রথমত শিল্পে একটা পরিবর্তন আসলো। ইট ওয়াজ আ ট্রানজিশন, ট্রানজিশন থাকবে না, একটা বিপ্লব হইলে পরিবর্তন হবে না বলো? এই যে আমাদের জুলাই রেভলিউশন হইলো, একটা চেঞ্জ তো হইছে, এটা একটা ট্রানজিশন। কিসের ট্রানজিশন ভাই? ম্যানুফ্যাকচারিং এর, উৎপাদনের। নামের মধ্যে কিন্তু শিল্প আছে, তার মানে আগে পণ্য যেভাবে উৎপাদন হইতো পরে কিন্তু ধারা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি, এই যে এভাবে লিখেছি বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝেছি আ গ্রেট চেঞ্জ, একটা পরিবর্তন হয়েছে। কোথায়? ইন ইন্ডাস্ট্রি। লিখতে পারবে না? বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড আ গ্রেট চেঞ্জ, একটা গ্রেট চেঞ্জ হয়েছে। কোথায়? ইন ইন্ডাস্ট্রি। এখন ইন্ডাস্ট্রিতে কি চেঞ্জ হলো? তখন আমি বলতেছি ইট ওয়াজ দ্য ট্রানজিশন, এটি একটি পরিবর্তন। পরিবর্তন বলবো না, রূপান্তর, ভালো শব্দ শোনা যাবে। এটি একটি রূপান্তর হয়েছে টু দ্য নিউ ম্যানুফ্যাকচারিং প্রসেস ইন ওয়েস্টার্ন ইউরোপে। দেন ইন্ডাস্ট্রি ইনক্রিজ র্যাপিডলি, বাড়তে গেছে, অ্যান্ড পিপলস ডিপেন্ডেন্স অন ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বট হিউজ চেঞ্জেস, কিসে কিসে চেঞ্জ আনছে? টেকনোলজি। এই যে আমি এখন কিসে ক্লাস নিচ্ছি? ক্যামেরা দিয়ে। কি পরিমাণে চেঞ্জ আসছে টেকনোলজিতে। তারপরে কিসে? শিক্ষায় চেঞ্জ এসেছে। তারপর কিসে? উৎপাদনে এবং যোগাযোগে। শেষ, এইটুকু লিখলেই হবে। হুইচ অলসো ব্রট চেঞ্জেস ইন ওভারঅল হিউম্যান লাইফ, যা মানুষের জীবনের সামগ্রিক পরিবর্তন এনেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলছে এখানে? অ্যাকর্ডিং টু পিকাসো, পিকাসো কি বলছে? আত্মাকে, আত্মার ধুলিকে ফ্রম গেটিং কি ডাস্টি থেকে মুক্তি দিয়েছে, ডাস্টি থেকে মুক্তি দিয়েছে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ নট দ্য সিনোনিম অফ দ্য র্যাভেজ, র্যাভেজ মানে ধ্বংস হয়ে যাওয়া। ডেস্ট্রয়েড, স্ট্রাগল, ড্যামেজ, এই স্ট্রাগলড হচ্ছে র্যাভেজের সিনোনিম নয়, ঠিক আছে? আর সব ধ্বংস হয়ে যাওয়া, র্যাভেজ সবগুলো সিনোনিম ছিল। এটা সিনোনিম ছিল, এটা সিনোনিম ছিল, এটা সিনোনিম ছিল। দ্য ফ্রেজ ফোক আর্ট মানে কি আসলে? ফোক আর্ট বলতে কি বুঝি? আর্ট প্র্যাকটিস বাই কমন পিপল, সাধারণ মানুষ যে শিল্পের চর্চা করে সেটি ফোক আর্ট। আ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি গ্লোরিফাইজ দ্য নেচার, সূর্যাস্ত, যে বুঝতে পারছো সাগরের উপর দিয়ে সূর্যাস্ত হচ্ছে, এটি হুইচ ওয়ান ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এই বাক্যের আসলে সাবজেক্ট কে? দেখো বলতেছে গ্লোরিফাইজ হচ্ছে ভার্ব, একটু মনোযোগ দিও, কনসেপ্টটা হচ্ছে মনোযোগ দিবা। গ্লোরিফাইজ হচ্ছে ভার্ব, ওকে? গ্লোরিফাইজ ভার্ব। আচ্ছা, এবার গ্লোরিফাইজ যদি ভার্ব হয় তাহলে এই পুরো অংশটা কিন্তু সাবজেক্ট। এখন দেখবা প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট না, রাইট ফর্ম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম, এখান থেকে বাদ, ঠিক আছে? প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট, এই প্রশ্ন আসলে তো খুবই ঝামেলা। প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট বাদ হয়ে যাবে, তাহলে এ পেইন্টিং। দ্য ওয়ার্ড অ্যাস্থেটিক ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ, অ্যাস্থেটিক শব্দটি আসলে কিসের সাথে সম্পৃক্ত? প্রাথমিকভাবে সৌন্দর্যের সাথে না, না, বিউটি এর সাথে, বিউটি এর সাথে, ঠিক আছে? ওকে, চলে আসো এবার পরের প্রশ্ন, ফ্লোচার্ট। ওকে, এই যে ফ্লোচার্টটা আসছে, অনেক মানুষ এটা মনে করবে এটা বইতেই নাই, বইতে আছে। তো খেয়াল করো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং। আমরা দেখব যে শোয়িং এর পরে কি দেয়া আছে। ওকে, হোয়াট বাটারফ্লাইস সিম্বলাইজ, বাটারফ্লাই কি প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে? বলছে হোয়াট বাটারফ্লাইস সিম্বলাইজ, যে বাটারফ্লাই আসলে কিসের প্রতীক, এটা আমাদের জানতে চেয়েছে। ওকে, আমরা পড়ি। Butterflies are regarded as powerful symbols in many culture and contexts. এই বাটারফ্লাই এক শক্তিশালী প্রতীক, অনেক অনেক ব্যাপক, বলতেছে অনেক প্রতীক বিভিন্ন সংস্কৃতিতে। যেমন একটা পিকে নারায়ণের একটা বিখ্যাত লেখা ছিল বাটারফ্লাই, মানে সেখানে বাটারফ্লাই অর্থাৎ লেখকের দাদি, বুঝতে পারছো, ফটোগ্রাফ গল্পের লেখকের দাদি ইয়া করতেছিল,
উলের স্ক্রাব বুনতেছিল, হঠাৎ করে একটা বাটারফ্লাই ওইখানে এসে বসে, ধরো কাঁথা সেলাই করতেছে, বসতেছে, তখন ওই লেখক বাটারফ্লাইটা ধরতে যায়, দাদি ধরতে যায়, আর তখনই বাটারফ্লাই উড়ে চলে যায়। ওখানে বাটারফ্লাই বলতে টাইমকে বোঝাচ্ছিল, এবং সময়কে আমরা ঠিক এভাবে আঁকড়ে ধরবো। আমাদের এই যে 2 মাস সময় আছে, দেখবা বারবার বের হয়ে যাচ্ছে, খুব দ্রুত চলে যাচ্ছে। এভাবেই এইচএসসিও শেষ হয়ে যাবে, অ্যাডমিশন শেষ হয়ে যাবে, তোমার জীবনই এভাবে শেষ হয়ে যাবে। হেয়ার দ্য বাটারফ্লাই রিপ্রেজেন্ট টাইম, সময়ের প্রতীক। তো বাটারফ্লাইয়ের অনেক কিছুর প্রতীক হতে পারে, আমরা এই প্যাসেজের আলোকে দেখব কি। দে আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ চেঞ্জ অ্যান্ড গ্রোথ। দেখো আমাদের প্রথম বক্সটা দেয়া রয়েছে চেঞ্জ অ্যান্ড গ্রোথ, তাহলে উইথ কে প্রেপোজিশন না, প্রেপোজিশন। আর আমরা জানি প্রিপোজিশনের পরে কে বসে, নাউন, তাহলে নাউন, এটি একটি নাউন ফ্রেজ। তাহলে আমরা যে বাকি 5টা বক্স লিখবো সেটি কি কি হবে, নাউন ফ্রেজ হবে, আর নাউন হবে, অর্থাৎ নাউনের দলভুক্ত হবে। ক্লিয়ার এইটুকু? ওকে। এবার বাটারফ্লাই তাহলে কিসের প্রতীক? একটা পরিবর্তনের প্রতীক এবং বৃদ্ধির প্রতীক। ডিউ টু দেয়ার ফ্যাসিনেটিং, খেয়াল করো, ট্রান্সফরমেশন ফ্রম ক্যাটারপ্লাই, অর্থাৎ ট্রান্সফরমেশনের প্রতীক। তো ট্রান্সফরমেশন মানেই তো চেঞ্জ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটু আগে পড়লা না, ট্রানজিশন, ট্রান্সফরমেশন, চেঞ্জ। আচ্ছা, তার মানে এই তথ্য আর নিতে পারি না। এই বাটারফ্লাই ছিল কোথা থেকে? ক্যাটারপ্লাই, শুঁয়োপোকা, গোবরে পোকা থেকে কোকনস হয়েছে, অ্যান্ড ফাইনালি বাটারফ্লাই। তুমি গোবরের মধ্যে যে পোকা গ্রামে দেখা যায়, যেখানে গোবর টবর ফেলে, গরুর গোবর ফেলে, সেখানে ক্যাটারপ্লাই তৈরি হয়। ওই ক্যাটারপ্লাই থেকেই বাটারফ্লাই। কিন্তু ক্যাটারপ্লার কি পছন্দ কেউ করবে না, কিন্তু বাটারফ্লাইয়ের জন্য মানুষ আকৃষ্ট। এজন্যই বলেছে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আজ থেকে পরিস্ফুটিত মানুষ হয়ে গড়ে তোলো। তোমার জন্ম কোথায় হয়েছে, তোমার বাপ কি করে, তোমার দাদা কি করত, কোনো প্রভাব জীবনে নেই, কোনো প্রভাব নেই এর। তুমি কি ক্যাটারপ্লার থাকবে নাকি বাটারফ্লাই হবে, এটা তোমাকে বুঝতে হবে। এর জন্য কি করতে হবে এটা তুমি জানো, আমি বলে দিতে পারবো না, তোমাকেই জাগতে হবে। বুঝতে পারছো? তাহলে বাটারফ্লাই এক চেঞ্জের প্রতীক। সে ক্যাটারপ্লাই থেকে কখন অবশেষে তার বৃদ্ধি হলো বাটারফ্লাই হয়ে, গ্রোথ। তাই বলল বাটারফ্লাই কিসে সিম্বলাইজ? বাটারফ্লাই চেঞ্জ এবং গ্রোথে সিম্বলাইজ। ওকে। ইন গ্রিক মাইথোলজি সাইকে মিন সোল। গ্রিসে আবার বাটারফ্লাইকে সাইকে বলা হয়। এই সাইকে শব্দের অর্থ হচ্ছে আত্মা। তাহলে বাটারফ্লাই আত্মার প্রতীক। আমরা 2 নম্বরে লিখে ফেললাম সোল। নাউন হয়ে গেল, নাউন হলেই হবে, ঠিক আছে? বুঝো একটু, বুঝো, ফাঁকিবাজি করো না। সোল, বাটারফ্লাই হচ্ছে আত্মার প্রতীক। ওকে। ইজ অফেন ডেপিক্টেড উইথ বাটারফ্লাই উইংস। তার মানে মানুষ মৃত্যুর পরে এই যে আত্মারাই বাটারফ্লাই, ওরা পুনর্জন্মে বিশ্বাস করে। বাটারফ্লাইস আর দাস, আর এভাবেই বাটারফ্লাই কানেক্টেড টু দ্য সোল। তাহলে সোলের কথা লিখে ফেললাম। অ্যান্ড কোয়েস্ট ফর লাভ অ্যান্ড বিউটি। তাহলে লাভ অ্যান্ড বিউটির প্রতীক। যদি তথ্য বেশি থাকে লাভ অ্যান্ড বিউটিকে একসাথে লিখবা, আর কম থাকলে লাভ একবার লিখবা, বিউটি একবার লিখবা। ইন সাম কালচার, যেমন হিন্দুরা বাটারফ্লাইকে বিয়ের দেবতা, মানে বিয়ের কোনো একটা বিয়ে হিন্দুদের চিঠিতে আমি দেখেছি, বিয়ের চিঠিতে। পার্টিকুলারলি ইন এশিয়া বাটারফ্লাইস অ্যাপিয়ার্স ইন আর্ট অ্যাজ সিম্বল অফ লাভ। লাভ তো বললই, রোমান্স একই কথা হবে না, বিউটি, ফ্রিডম, স্বাধীনতার প্রতীক। লাভ এন্ড বিউটি তো গেল, স্বাধীনতার প্রতীক। এবং দে আর অলসো সিন অ্যাজ দ্য সিম্বল অফ ট্রানজিয়েন্ট অ্যান্ড ফ্লিটিং নেচার অফ লাইফ। জীবনের প্রবাহমানতার প্রতীক, জীবনেরই প্রতীক। তাহলে আমরা 2টা লিখেছি, একটা দেয়া ছিল সোল লিখছি, লাভ বিউটি 4টা হলো,
এখানে তো লাভ রোমান্সের মধ্যে পড়ে যায়, বসবে না। বিউটি তো বলেই দিছে ফ্রিডম, ফ্রিডমের প্রতীক। ওকে, তাহলে লাভ ভালো করে বুঝো, বাটারফ্লাই, লাভ, বিউটি, ঠিক আছে, ফ্রিডম, ওকে। আর একটা হচ্ছে দ্য সিম্বল অফ ফ্লিটিং নেচার অফ লাইফ, শেষ লাইন থেকে, প্রবাহমান জীবন, আই দ্য সিম্বল অফ ফ্লিটিং নেচার অফ লাইফ। এই হচ্ছে আমাদের কনসেপ্ট ছিল। ওকে, আচ্ছা, আমরা এবার সামারি লিখে ফেলবো। ওকে, দেখো এই যে সামারিটা আসছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সামারি কিভাবে লিখবো আসলে? কি সেন্টেন্স, কি সেন্টেন্স আকারে, একদম হুবহু কপি করা যাবে না, কি সেন্টেন্স আকারে। আচ্ছা, আমি ফার্স্ট লাইন পড়ি। When you hear, খেয়াল করো, when you hear the words table manner, table manners, আচ্ছা, যখন তুমি টেবিল ম্যানারের কথা শুনবে, you may just think of arbitrary, arbitrary মানে খামখেয়ালি আচরণ, টেবিল ম্যানার আর কি, ক্যাপ্রিশিয়াস, খামখেয়ালি, আবার কি, রুলস ফর দ্য রুলস, এ যেন ফর রুলস শেক, এ যেন নিয়মের জন্য নিয়ম। এর আবার নিয়ম কি? টেবিলে আমি আমনে খাবো, যা ইচ্ছা করব, এর নিয়ম কি? তোমার কাছে এমন মনে হবে। আচ্ছা, তার মানে but at their core manners are just about being considerate, respectful to people around you, কিন্তু এটার মধ্যে দিয়ে তোমার অন্যের প্রতি রেসপেক্টফুল বোঝাচ্ছে। এই হচ্ছে আমাদের একটা অর্থ প্রকাশ করছে, এইটুকু পর্যন্ত। তার মানে আমরা কি পেলাম? প্রথম লাইনে বলল এটি একটি আরবিটারি বিহেভিয়ার, এটি খামখেয়ালি, কিন্তু দ্বিতীয় লাইনে বলল না, এটি অন্যের প্রতি সম্মান বোঝায় যখন ডাইনিংয়ে খেতে বসবা। তার মানে আমরা লিখব টেবিল ম্যানার্স, ঠিক আছে? টেবিল ম্যানার মানে কেবলমাত্র আরবিটারি বিহেভিয়ারই না, ভালো করে বুঝো কিন্তু। টেবিল ম্যানার্স ডু নট মিনস, টেবিল ম্যানার মানে, কনসেপ্টটা বুঝো, আমি নিজে লিখেছি, ধরো, টেবিল ম্যানার্স ডু নট মিন আরবিটারি বিহেভিয়ার্স, আমার নিজের লেখা। টেবিল ম্যানার কেবলমাত্র খামখেয়ালি আচরণ না। কাকে, কার প্রতি? টুয়ার্ডস পিপল ইটিং উইথ ইউ এট দ্য ডাইনিং টেবিল, তোমার সাথে যে খেতে বসেছে ডাইনিং টেবিলে তার প্রতি এই আচরণ না। তাহলে লিখতে পারবা না? প্রথম লাইনের আলোচ্য বিষয় কি? টেবিল ম্যানার্স ডু নট মিন আরবিটারি বিহেভিয়ার টুয়ার্ডস পিপল, ওই মানুষের প্রতি যে তোমার সাথে হু, অথবা হু বাদ দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল, ইটিং উইথ ইউ অ্যাট দ্য ডাইনিং টেবিল, এটি আরবিটারি বিহেভিয়ার না। তাহলে এটি কি? রাদার, বরং, এখানে তুমি লিখতে পারো রাদার, বরং, দে মানে ওই বিহেভিয়ার্সকে বুঝাচ্ছে, অর্থাৎ ওই টেবিল ম্যানার্সকে বুঝাচ্ছে। দে, বস্তু প্লুরাল হলে দে হয়। আচ্ছা, দে, তারা কি বুঝাচ্ছে খেয়াল করো। পিপল ইউজুয়ালি ডিসগাস্টেড হয়ে যাবে, লোকজন সাধারণত বিরক্ত হবে যখন তুমি খাচ্ছ উইথ আ পারসন, একজন মানুষের সাথে, চম্পিং, শব্দ করে খাচ্ছ, স্লাফারিং, বুঝতে পারছো, ঢেকুর মানে ইয়া করতেছো, বার্পিং মানে ঢেকুর তুলতেছো, স্পলটারিং
তখন তো খুবই রেগে যাবে। ওই যে খাওয়ার সময় পাশে বসে কেউ ঢেকুর তুললে তো এটা তোমার ঘৃণাও লাগবে। Because of that, table manners have always been a good tale about someone's overall refinement. তোমার জন্ম, আপব্রিঙ্গিং, মানে তোমার পারিবারিক শিক্ষা কি এটা শেখাবে। অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস অ্যারাউন্ড আদার পিপল। ওকে, তাহলে আমরা কি লিখব? টেবিল ম্যানার্স ডু নট মিন আরবিটারি। আরবিটারি মানে ক্যাপ্রিশিয়াস, এভাবে লিখতে পারো, বিহেভিয়ার্স। আবার টেবিল ম্যানার্স ডু নট মিন arbitrary or capricious behavior towards people eating with you at the dining table. তোমার সাথে খেতে বসা ডাইনিং টেবিলের মানুষের সাথে কোনো খামখেয়ালি আচরণ টেবিল ম্যানার না। তাহলে টেবিল ম্যানার কি? রাদার বরং দে মানে টেবিল ম্যানার্স ইন্ডিকেট, কি ইন্ডিকেট করবে? আ ম্যানস ওভারঅল রিফাইনমেন্ট। রিফাইনমেন্ট মানে পরিশীলন, মানে তোমার যত ভদ্রতা আছে সব। ওভারঅল রিফাইনমেন্ট। আপব্রিঙ্গিং না লিখে তুমি লিখতে পারো রেয়ারিং, REARING। রেয়ারিং মানে তোমার লালন পালন, বেড়ে ওঠা, তোমার পারিবারিক শিক্ষা। অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস অ্যারাউন্ড আদার পিপল। লিখতে পারবা না? কপিও হলো না, লেখাও হয়ে গেল। আমার সাথে সাথে বলো, টেবিল ম্যানার্স ডু নট মিন। টেবিল ম্যানার্স মানে, খেয়াল করবা, এর 4টার সময় তোমার ক্লাস আছে। টেবিল ম্যানার্স ডু নট মিন আরবিটারি বিহেভিয়ার টুয়ার্ড পিপল ইটিং উইথ ইউ অ্যাট দ্য ডাইনিং টেবিল। রাদার বরং দে ইন্ডিকেট, তারা নির্দেশ করবে, আ ম্যানস একজন মানুষের, ওভারঅল রিফাইনমেন্ট, রেয়ারিং অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যারাউন্ড দ্য পিপল, চারপাশের মানুষ সম্পর্কে তার সচেতনতা। অনেকে খাই টেবিলের উপর ধুমছায়া মানে মাংসের ইয়ে ফেলে, আমি এরকম দেখেছি অবশ্য। হ্যাঁ, জঘন্য বদ পোলাবান, ওদেরকে এটা পড়াবা বাসায় যে। খেয়াল করো তাহলে, সেটাই আমরা লিখলাম, শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইউর, বুঝতে পারছো, অ্যাওয়ারনেস এই পর্যন্ত লিখে দিলাম। এরপরের অংশে চলে আসো। Often reason someone might be concerned about your table manners isn't because your lack of manners bothered them. Instead, they might, মানে তোমার যে টেবিল ম্যানারে ঘাটতি আছে এটা নিয়ে আসলে মানুষ উদ্বিগ্ন নয়, ঠিক আছে? উদ্বিগ্ন নয়। For instance, when you eat dinner with your friends, family for the first time. আচ্ছা, লাইন মিস চলে গেছে, কল চলে আসছিল। তারা উদ্বিগ্ন যে তোমার আচরণে অন্য কেউ বিরক্ত হচ্ছে কিনা, এটা। ফর ইনস্ট্যান্স, when you eat dinner, যখন তুমি খেতে যাচ্ছ উইথ ইউর ফ্রেন্ডস ফ্যামিলি ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো তোমার বন্ধুর পরিবারে, he or she may not care that you behave like a total buffoon at the table when you are just around him or her. তোমার বন্ধু তো তোমাকে কিছুই বলবে না, বন্ধুর সামনে তো কোনো প্রবলেমই না, যেমনি ইচ্ছা খাইতে পারবে। কিন্তু প্রবলেম হবে, he or she may worry, সে উদ্বিগ্ন থাকবে, that the parents will be bothered by your poor dining etiquette because good manners are a sign of respect. বুঝতে পারছো না? তাহলে কি হচ্ছে, কিন্তু যখন তার বাবা মা থাকবে তখন তো এটা আসলে একটা চিন্তার বিষয়, ভীষণ রকম চিন্তার বিষয়। তাহলে তুমি যখন কারোর, এটার আলোচ্য বিষয় কি, যখন তুমি কারোর বাসায় খেতে যাবা তখন তোমাকে স্ট্রিক্টলি টেবিল ম্যানার্স মানতে হবে, কারণ ভালো আচরণই রেসপেক্টের প্রতীক। এটা লিখে আমরা শেষ করব। দেখো, you should be careful about your table manners at somebody else's house. এটার আলোচ্য বিষয় হচ্ছে এটা, ডিরেক্ট বলে দেয়া হলো। এছাড়াও you should practice table manners at home in preparation for those important occasion. কেন করবা? কারণ, আরেকটা লাইন লেখো, because good manners refer to, কি রিফার করে? গুড ম্যানার্স রিফার টু, কি রিফার করতেছে? সাইন
অফ অনার, সম্মানের প্রতীক, অনার। ক্লিয়ার? চলে আসো এবার উইথ ক্লু। উই হিউম্যান বিংস, আমরা মানব জাতি, টেন্ড এর পরে সবসময় টু প্লাস ভার্বের বেস ফ্রম বসে। হাউ ফার উই হ্যাভ কাম অ্যাজ আ স্পিসিস ইন আ ড্যাশ শর্ট পিরিয়ড অফ টাইম। এটা আমাদের বইতে এই গল্প ছিল। আমরা মানব জাতি প্রায় ভুলে যাচ্ছি, আমরা মানব জাতি প্রায় ভুলে যাচ্ছি। ভুলে যাওয়ার ইংরেজি কি? ফরগেট। টু এর পরে ভার্বের বেস। আমরা মানব জাতি প্রায় ভুলে যাচ্ছি, ভালো করে বুঝো। দেখো, শর্ট পিরিয়ড অফ টাইম, তো পিরিয়ড হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করেছে কে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। অর্থাৎ এই গ্যাপে একটা অ্যাডভার্ব বসবে। উপরে অ্যাডভার্ব কে আছে? ওয়াইডলি অ্যাডভার্ব আছে, রিলেটিভলি অ্যাডভার্ব আছে, এই দুটো শব্দের মধ্যে বসবে। তাহলে এখানে শর্ট পিরিয়ড বলেছে, তার মানে ওয়াইড তো বলা যায় না, শর্ট আবার ওয়াইড কেমনে হয়? রিলেটিভলি। উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট, আমরা ভুলে যাওয়ার আমাদের প্রবণতা রয়েছে। হাউ ফার উই হ্যাভ কাম অ্যাজ আ স্পিসিস ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, এত অল্প সময়ের মধ্যে আমাদের যে অগ্রযাত্রা আমরা ভুলে যাচ্ছি। ইট ওয়াজ অনলি ইন 1870s, এই তো 1870-এর দশকে, when we had the first house, প্রথম হাউস, ওই হাউসটি ওয়াজ ড্যাশ, তাহলে সাবজেক্ট, এটা তো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগেই সাবজেক্ট থাকে, এটি অক্সিলিয়ারি ভার্ব, এখানে মূল ভার্বের থার্ড ফর্ম হবে, এটা প্যাসিভ, তার মানে এই বাক্যটি প্যাসিভ থেকে এসেছে। ওকে, উইথ ইলেকট্রিসিটি দিয়ে মানুষের কি হয়? ঘর কি হবে? আলোকিত হবে। তাহলে আলোকিত হওয়ার ইংরেজি কি? লাইট। তাহলে থার্ড ফর্ম করে দাও, লাইটেড। লাইটের থার্ড ফর্ম অবশ্য লিট হয়, লিট, এটাও থার্ড, ইচ্ছা মতো দিতে পারো, লাইটেড। কার জাস্ট স্টার্টেড টু বিকাম, স্টার্টের পরে অবশ্য জেরান্ড হয়, এখানে টু প্লাস ভার্ব দিছে, টেস্ট পেপারে ভুল। সো বিকাম, স্টার্টের পরে জেরান্ড হয়, বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। বি বিকাম, 100 বছর আগে কার কি হলো? স্টার্টেড টু বিকাম, হওয়া শুরু করলো। কি হওয়া শুরু করলো? কার আস্তে আস্তে সবার কাছে পৌঁছাতে লাগলো, কার মানে অ্যাভেইলেবল হওয়া শুরু করলো, অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাভেইলেবল। অ্যাভেইলেবল হওয়া শুরু করলো। চার্লস লিন্ডবার্গ বাক্যের সাবজেক্ট, এখানে ভার্ব বসবে। দ্য ফার্স্ট ট্রান্স আটলান্টিক ফ্লাইট ইন 1920, তার মানে 1927 সালের আগে প্লেনেও কোথাও যাওয়া যেত না, সেই প্রথম ফ্লাইট আবিষ্কার করলো, ডিসকভার্ড করলো, মেড পাস্ট টেন্স। টেলিভিশন ডিড নট বিকাম, বিকাম লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু অ্যাডজেক্টিভ তো অ্যাভেইলেবল দেয়াই আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডভার্ব। এখন আমাকে এখানে অ্যাডভার্ব আনতে হবে, একটা অ্যাডভার্বই ছিল ওয়াইডলি, অ্যাভেইলেবল ছিল না আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত টেলিভিশন ব্যাপকভাবে বিস্তৃতি ছিল না। In other words, অন্যথায়, the advances humankind has made in this short period of time, এই অল্প সময়ের, have nothing been short of dash, short of extraordinary, এটি অনবদ্য ছাড়া আর কিছুই না। কি উন্নতি করেছে বাপরে বাপ! Perhaps extraordinary, এখান থেকে উত্তর চলে আসলো, is how we tend to simply adapt to this, এই this এর পরে নাউন প্লুরাল হবে, so changes, নাউন তো প্লুরাল আছেই, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। পরিবর্তন তো ভালো, পরিবর্তন হোক,
কিন্তু সব থেকে জটিল কাজ মানুষ যেটা করেছে, এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়েছে। এই যে পড়ানোর ক্ষেত্রে দেখো, অনেক মানুষ কিন্তু ভালো পড়ে, অনেক মানুষ আছে আমি দেখেছি যারা অনলাইনে পড়ায়, এদের থেকে অনেক শিক্ষক আছে অনেক ভালো পড়ে। আমি নিজেই তো অনলাইনে আসছি 1 বছর হয়েছে। তার মানে আমি পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারছিলাম না, এই জন্য পিছিয়ে ছিলাম। এই যে এখন গ্রোথ হচ্ছে কিন্তু তোমাদের মধ্যে দিয়ে, তার মানে আমি যে পড়াতে পারি এটা তো অন্তরালই ছিল। আমি ভালো পড়াই কিনা জানি না, সো সেটা বাদ, কিন্তু অনলাইনে যেসব আছে, যেসব ভোকাস পড়াচ্ছে, তার থেকে আমি ভালো পড়াই। এইটা আমার, যদি কেউ দম্ভ বলে তো দম্ভ, ব্যাপারটা হচ্ছে এখানে। কিন্তু আরো আমার গুরুরা, ওরে বাপরে বাপ, আমি যাদের কাছ থেকে পড়ানো শিখেছি, এই যে এখন আমি একটা কথা বলি, এখন যারা বাজারে ফিজিক্স পড়ায়, আমি দেখেছি বেলাল ভাইকে, এই মিরপুর 10-এ পড়াতে, উনি এখন বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, এখনো পড়াই, বাট কখনোই অনলাইনে আসে না আসলে। ধারের কাছে নেও যারা ফিজিক্স পড়ায় বাজারে, কেউ নেই ধারের কাছে। অনলাইনে যারা আছে, কি টোন, কি ভয়েস, কি ওই যে একটু আগে বললাম ওভারঅল রিফাইনমেন্ট, কি পরিশীলন। আমি যখন ফার্স্ট ওনার ওখানে ক্লাস নিতে গিয়েছিলাম, যখন আমি ইউনিভার্সিটির 2nd ইয়ারে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো আমাকে আমার ক্লাস থেকে স্টুডেন্টরা বের হয়ে গেছে। আমার মনে আছে কর্নিয়া নামে একটা মেয়ে, এখন রংপুর মেডিকেলে পড়ে, যে বলছে ভাই আর ক্লাস করব না, ভাল লাগে না। বেলাল ভাই আমাকে তো মানে ডেমো নিছিল বেলাল ভাই, বুঝতে পারছো? তো বেলাল ভাই আমার রুমের মধ্যে রাখলো, বলতো তোমার তো এমন হওয়ার কথা না, কিভাবে কথা বলতে হয়, কিসের পরে কি আনতে হয়, নোট করবা, কি করবা। উনি আমার ক্লাস নেওয়া শেখাইছে ধরে ধরে, বুঝতে পারছো? রিফাত ভাই ছিল, রিফাত ভাইয়ের সাথে অনেকদিন যোগাযোগ নেই। সালে আপু ছিল, সালে আপু এখন আমেরিকায় থাকে। আমি যেসব টিচার দেখছি, বুঝতে পারছো না? কি অদ্ভুত। চমক ভাই ছিল, চমক হাসানের নাম তোমরা জানবো সবাই। কি অদ্ভুত, আমাকে ধরে ধরে শেখাইছে একদম। আমি আসলে অনলাইনে এই সদ্য আসতেছি, সদ্য দেখে দেখে, ভিডিও দেখে দেখে নিজের মধ্যে একটা মানে ইভোক হয়েছে, যে কি পড়াচ্ছে, এটাও আবার ছেলেমেয়েরা প্রশংসাও করতেছে, তাহলে ওরা আবার কারা, এ আবার কি, ডাহা ভুল এবং দারুণ প্রশংসা। খুব ভাবানোর বিষয়, আমার তো ঘুমই হয় না মাঝে মাঝে এটা ভাবলে। কি বাজে তত্ত্ব, কিন্তু কি দারুণ প্রশংসা। মানে টোটালি একটা অক্সিমরনের তো একটা ধারণা, মানে মানে ইয়া আছে। অক্সিমরন তো বুঝো, বিরোধালঙ্কর। দারুণ ভুল, অসাধারণ প্রশংসা। দিস ইজ কল্ড অক্সিমরন। হি ইজ রেগুলারলি রেগুলার, দ্য টেরিবল বিউটি হ্যাজ কাম। মানে ভয়ঙ্কর সৌন্দর্য, একবার বলছো সুন্দর আর একবার বলছো ভয়ঙ্কর। দিস ইজ কল্ড অক্সিমরন। যাই হোক, এইসব দুঃখ প্রকাশ করে লাভ নেই, পড়াই। খেয়াল করো, দিস ড্যাশ চেঞ্জেস, এই চেঞ্জের সাথে কেমন চেঞ্জ হলো, যে চেঞ্জের সাথে খাপ খাওয়ানোটাও এক বিস্ময়, এক এক্সট্রাঅর্ডিনারি। এক্সট্রাঅর্ডিনারি চেঞ্জ তো হইছেই, ওই চেঞ্জের সাথে মানে এক অবিশ্বাস্য পরিবর্তন। ইনক্রেডিবল চেঞ্জেস, দিস ইনক্রেডিবল চেঞ্জেস, লিখে ভালো, ইনক্রেডিবল, অবিশ্বাস্য, অ্যাডজেক্টিভ। Incredible changes, not realizing how completely our world has been altered in a short, এটা আমরা সবাই জানি, noun phrase. Short period of time, short span of time, phrase, noun phrase. এটা একক, এর চেঞ্জ করা যায় না, ঠিক আছে? With that in mind, it is worth looking back, আজকে পিছনে, at the sum of the amazing scientific dash adjective, সায়েন্সের adjective scientific, adjective-এর পরে noun বসে যাবে, scientific অগ্রগতি হয়েছে, advances, ওই যে noun, অগ্রগতি। খেয়াল করো,
দ্য ফুড অফ দ্য ইয়াং পিপল অফ আওয়ার কান্ট্রি হ্যাজ চেঞ্জ, তার মানে কি চেঞ্জ হয়েছে? হ্যাজ চেঞ্জ তো ভার্ব, এটি যদি ভার্ব হয় তাহলে এখানে বসে যাবে সাবজেক্ট। ওকে, কারণ একটু আগেই তোমরা দেখেছো যখন ফার্স্ট প্যাসেজ পড়াচ্ছিলাম, প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট সাবজেক্ট না বাদ সব। তাহলে খাদ্যাভ্যাস, খাদ্যের অভ্যাস চেঞ্জ হয়েছে, তাই না? ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস চেঞ্জ হয়েছে, ভালো। আর ইয়াং পিপুল আর গেটিং, গেট ভার্বের পরে থার্ড ফর্ম বসে যাবে ভার্বে। টু ফাস্ট ফুডের সাথে এবং ওয়েস্টার্ন ফুডের সাথে তারা কি হয়েছে? তারা অভ্যস্ত হয়ে গেছে। তাহলে অভ্যস্তর ইংরেজি কি? ইউজ টু। কিন্তু ইউজ টু এর পরে, গেট ইউজ টু এর পরে ভার্বের আইএনজি হয়, ইউজ টু বসবে না, অভ্যস্তর ইংরেজি আমরা লিখি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, কিন্তু এদের পরে ভার্বের আইএনজি বসে। কিন্তু এখানে ভার্বের আইএনজি ফ্রম নেই, বাদ দাও। একাস্টম টু, একাস্টম টু অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড টু, নাও তাহলে লেখো habituated to, accustomed to. Today আজকে they go to fast food shops এ যাচ্ছে and enjoy must taking junk food নিচ্ছে such as pizza, burger, soft drinks, এসব তোমরাও খাও, জঘন্য খাবার। when, যখন এই ফাস্ট ফুড হাই লেভেল অফ সল্ট, সুগার, ফ্যাট দিয়ে তৈরি হচ্ছে, মানে কন্টেইন হচ্ছে। খেয়াল করো, ফাস্ট ফুড সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, কন্টেইন হচ্ছে, তখনই এটাকে বলা হচ্ছে জাঙ্ক ফুড। এবং ইট, এই ইট বলতে বোঝাচ্ছে ওই ফাস্ট ফুডকে বা জাঙ্ক ফুডকে, বুঝতে পারছো? জাঙ্ক ফুডকে বা ফাস্ট ফুডকে। তো এটা যদি ইট বলতে হেলদি খাবার হইতো তাইলে আমি আবার এখানে কন্টেইন লিখতাম, যে হেলদি ফুড কন্টেইনস ফাইবার, ভাইটামিনস, এগুলো। কিন্তু না, এই খাবারে তো ফাইবার ভাইটামিনস নাই, তার মানে এই খাবারের অভাব রয়েছে। ইট ল্যাকস ফাইবারস, দেখো নাউন প্লুরাল, ভাইটামিনস নাউন প্লুরাল, অ্যান্ড এর আগে নাউনের দল বেশি, তাহলে অ্যান্ড এর পরেও হবে নাউন প্লুরাল, মিনারেলস। ঠিক আছে, কনসেপ্টটা ঠিক আমরা এভাবে নিয়ে নিব, মিনারেলস। ওকে, প্যারালেল স্ট্রাকচার হয়েছে। দ্য ওয়ার্ল্ড ইজ কারেন্টলি ফেসিং অ্যান্ড ড্যাশ প্রবলেম, ভালো করে বুঝো। প্রবলেম তো ভাইয়া নাউন, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি প্রবলেম তো সবসময় খারাপই হবে, সিরিয়াস প্রবলেম হবে। ও আচ্ছা, এখানে তো প্যাচার লাগাইছে অ্যান দিয়ে, অ্যান মানে ভাওয়েল দিয়ে শুরু হবে এখানে, তাহলে অ্যাকিউট প্রবলেম, অ্যাকিউট মানে তীব্র, তীব্র সমস্যা। দ্যাট হ্যাজ স্প্রেড লাইক এপিডেমিক, আচ্ছা মহামারীর মতো ছড়াই যাচ্ছে। পিপল অ্যাট রিস্ক অফ, কিসের? অ্যাট রিস্ক অফ ড্যাশ ডিজিজেস, অনেক ডিজিজের কথা বলছে, নাউন প্লুরাল আছে, তার মানে কাউন্টেবল নাউনের আগে এখানে নিয়ে আসো ম্যানি ডিজিজেস, লাইক হার্ট ড্যাশ ডায়াবেটিক্স। আচ্ছা, এখানে অনেকেই হার্ট অ্যাটাক বসাই দিবে, না হার্ট অ্যাটাক হয়ে গেলে ও আর রোগ থাকে না, ও তো মরে গেল, শেষ। হার্ট ডিজিজেস, হার্ট ডিজিজ, ডায়াবেটিস এমন হতে হবে, ঠিক আছে? হার্ট ডিজিজ, এখানে হার্ট অ্যাটাক বসানোর মানুষের অভাব নাই, হ্যাঁ, অনেক টিচাররা বসাই ফেলবে, আরে অ্যাটাক হয়ে গেলে তো আর কোনো ইয়ে নেই। জাঙ্ক ফুড, এই জাঙ্ক ফুড সাবজেক্ট প্লুরাল, জাঙ্ক ফুড তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? তুমি এই এখন এরকম চিকন আছো, এইরকম আছো, জাঙ্ক ফুড তোমাকে এইরকম মোটা বানাই দিবে, অর্থাৎ এই দিকে তোমারে লিড করতেছে, লিড করতেছে। তাই এখানে আমরা নিব লিড, প্লুরাল, ভার্ব প্লুরাল। ওকে, আচ্ছা, একটা রিঅ্যারেঞ্জ। ওকে, খেয়াল করো, দ্য ফলোইং সেন্টেন্স আর জাম্বল, সারানো আছে, এলোমেলো আছে, পড়ি আমরা। বাট হোয়াইল দ্য ক্রসিং দ্য রিভার, তার মানে কেউ নদী পার হচ্ছিল, তখনই নৌকাটা ক্যাপসিজড, উল্টে গেছে, তার মানে একটা ঘটনা ঘটেছে। তাহলে এটা একটা ইভেন্ট বেসড, ভালো করে বুঝো, এটি কি একটা
ইভেন্ট বেসড, আর গল্পের মধ্যে সবসময় নৈতিকতা থাকবে, তাহলে ইভেন্ট বেসড মোরাল স্টোরি। ক্লিয়ার? গল্পের নাম ধরতে হবে তোমাকে আগে। এটি একটি ইভেন্ট বেসড মোরাল স্টোরি। মোরাল স্টোরি কথাটা কই পাইলাম? স্টোরি রাইটিং এবং প্রতিটি রিঅ্যারেঞ্জের মধ্যে ইভেন্ট বেস যদি হয়, ওর মধ্যে একটা নৈতিকতা থাকে, একটা নৈতিক গল্প, একটা মেসেজ তুলে দেয়। ওই যে ফার্স্ট প্যাসেজে পড়লে না, সোশ্যাল কমেন্টারি, একটা সামাজিক ভাষ্য থাকতে হয়। ক্লিয়ার? এটা কিভাবে লিখতে হয়? প্রথমে কজ, ফলাফল, এবং ওখান থেকে কি শিক্ষা নিলা। ঠিক আছে? এবং এই জায়গাটা, পুরো গল্পটা এই পরিস্থিতিতে হয়েছে। প্রথমে সিচুয়েশন তৈরি হয়েছে, ঘটনা তো তৈরি হতে হবে, কোথা থেকে তৈরি হলো সেটা আমরা নিব। দেখি। আ মিল্কম্যান, একজন দুধওয়ালা, হ্যাড টু ক্রস আ রিভার ডেইলি টু রিচ দ্য সিটি হোয়ার হিজ কাস্টমার লিভড। তার মানে নদী পার হয়ে প্রতিদিন দুধ বেচতে যেত শহরে। এখান থেকে গল্প শুরু হলো, তার মানে এইস। ঠিক আছে? ওকে, আমরা একটা সুন্দর করে বানাই ফেলি। ওকে, এইস নাম্বার খেয়াল করবা। এরপরে আসছে ডিসঅনেস্টি, তার মানে সে দুধে পানি মানি মেশাইতো, এই কালপ্রিট। ঠিক আছে? হি মিক্স দ্য ওয়াটার অফ দ্য রিভার জেনারসলি, মানে একেবারে উদারভাবে মিশাই দিত, উইথ দ্য মিল্ক দ্যাট হি সোল্ড ফর এ গুড প্রফিটে সে বেচত। কি পরিমাণের কালপ্রিট, বুঝতে পারতেছো? আচ্ছা, এরপরে সম্পদের কথাবার্তা কিন্তু বলেছে, তার মানে টাকা পয়সা ভালোই উপার্জন করছে কিন্তু বলছে। আচ্ছা, এভাবেই হি বিকেম ওয়েলদি, মানে বাজে কাজ করতেছে, অ্যাডপ্টিং ডিসঅনেস্ট মিনস, এভাবেই সে চলতে লাগলো। ঠিক আছে? কনসেপ্টটা বুঝো কিন্তু, এভাবেই সে চলতে লাগলো। এবার পার্সেস, এভাবেই সে বিক্রি টিক্রি করতে থাকে। ঠিক আছে? দেখো কোথায়, একদিন হি পারচেসড প্লেন্টি অফ রিচ ক্লোথস ফর দ্য ওয়েডিং অফ হিজ সান, ছেলের বিয়ের জন্য খুব দামি কাপড় কিনে নিয়ে আসলো। জি নাম্বার। আচ্ছা, এবার বলতেছে ওই কিনে আনার পথে তার অ্যাক্সিডেন্ট হলো। কনসেপ্টটা বুঝো, অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে? হি অলসো বট গ্লিটারিং গোল্ড অর অর্নামেন্টস, আর কি কি কিনছে ভালো করে বুঝো, কি কি কিনছে সেটা আগে শেষ করে নেই। জামা কাপড় কিনছে, অর্নামেন্টও কিনছে, ভালো। আচ্ছা, এরপরে অ্যাক্সিডেন্টের কথা বলছে। বাট হোয়াইল ক্রসিং দ্য রিভার দ্য বোট ক্যাপসিজ, তখনই নৌকা কিন্তু ডুবে গেছে, উল্টে গেছে, টোটালি নৌকা ডুবে গেছে। এবার লস, তার হারানো কি, আসলে কি কি হারাইলো সেটার একটা লিড নিতে হবে। ঠিক আছে? সো অল হিজ কস্টলি পার্সেস ওয়ার শ্যালোড বাই দ্য রিভার, সব ডুবে গেল। যে নাম্বার, সব ডুবে গিয়েছে এখানে, সব। এরপরে রিয়াকশন কি হবে, তার প্রতিক্রিয়া কি, ভালো করে বুঝো। রিয়াকশনটা আসলে কোথায় আছে সেটা বের করব। কি রিয়াকশন হবে, এটা হয়েছে কি হলো, এইটা দেখা দ্য মিল্ক ভেন্ডর ওয়াজ স্পিচলেস উইথ, নির্বাক হয়ে গেল দুঃখে এবং কান্না শুরু করলো। তার মানে ডি নাম্বার, রিয়াকশন। এবার মোরাল ভয়েসটা কি ছিল, মোরাল ভয়েস আসলে কি ছিল, ভালো করে বুঝো। আমরা এগুলো নিয়ে ফেলেছি। At that time he heard a voice that came from the river, do not weep, কান্না করো না, আই নাম্বার। একটা ভয়েস শুনলো। শিক্ষাটা কি এই গল্প থেকে, ই নাম্বার, what you have lost is only the illicit gains earned by cheating your customers, তোমার তো পণ্য সেখানেই হারিয়েছে, নিমিত্তে যে পানি বেচে তুমি আর্ন করেছো সেই পানিতেই চলে গিয়েছে। আহা, চিটিং করবা না কিন্তু, বুঝছো? চিটিং করবা না।
4 5 9 এবং 10। ক্লিয়ার? গল্পটা ছিল এই। এটা একটু নিয়ে নিবা কিভাবে রিঅ্যারেঞ্জ হচ্ছে। রিঅ্যারেঞ্জ কিন্তু এবিসিডি মেলানো নয়, এবিসিডি মেলানো নয় এটা। ও আমরা একটা গ্রাফ অ্যান্ড চার্ট, এটি একটি পাই চার্ট দেখতে পাচ্ছ, সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালসে 60% গেছে, মানে পরিবেশ দূষণের জন্য দায়ী। ভেহিকেলসে 15, হাউস হোল্ডে 15, মানে এই দুটো মিলে একটা করা যেতে পারে যে দুজন 30%। এবং আদার্স অন্যান্যতে 8% এবং পাওয়ার হাউসে 2%। ঠিক আছে, এটা দেখি আমাদের প্রশ্ন কি ছিল। লুক অ্যাট দ্য চার্ট, দেখলাম আমরা চার্টটা। ইট শোজ দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন in a city. Now analyze the chart in your own words. You should highlight, দেখো বলতেছে you should, আমাদের কনসেপ্ট কি হচ্ছে, you should highlight the importance information and report the main features নিয়ে আমাদের কথাবার্তা বলা হচ্ছে। বুঝতে পারছো? মেইন ফিচার্স নিয়ে আমাদের লিখতে বলতেছে। তাহলে আমরা ফার্স্টে লিখবো the given pie chart shows, বা the given pie chart illustrates। কি ইলাস্ট্রেট করেছে? এখান থেকে লিখবা দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, বই থেকে, ইন আ সিটি। দেখছো, প্রশ্ন থেকেই লিখলা। কিভাবে লিখবা? আমাদের যে বোর্ড বই আছে, বোর্ড বইয়ের 192 পেজ কিভাবে লিখেছে দেখবা। কোন ধরনের এইসব ফাউফিল কথাবার্তা শুনো না। বোর্ড বই যারা লিখছে, ঠিক আছে, সৈয়দ মঞ্জুর স্যারের মতো মানুষ লিখছে, ওর থেকে এইসব এর থেকে আগডুম বাগডুম, ওই সমাজ বিজ্ঞানের ছাত্র, ওই তোমার আইনের ছাত্র, ওই ও এর থেকে বেশি জানে নাকি? হ্যাঁ, অনিরুদ্ধ কাহানি লিখেছে বোর্ড বই, কি অদ্ভুত সব টিচাররা লিখেছে, বিজয়লাল বসু, স্যালুট, এরা লিখেছে বোর্ড বই। আর এসে অনলাইনে এসে যা তা শিখাই দিচ্ছে, কি আজাইরা জিনিসপত্র। বোর্ড বইয়ের 192 নাম্বার পেজ, 192 নাম্বার পেজে দেখবা কি 3টা প্যারাতে, প্রথম প্যারাতে প্রশ্ন কি সেটাই লিখবা। যদি কিছুই না লিখতে পারো এখানে এরকম প্রশ্নে কি আছে সেটা লিখবা, অর্থাৎ শোজের পরে কি আছে সেটা লিখবা। বুঝতে পেরেছো? তাহলে দা কি দ্য পাই চার্ট হাইলাইটস করেছে বা ইলাস্ট্রেট করেছে, ইলাস্ট্রেট দ্যাট, তারপরে দেখে দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন আ সিটি। কনসেপ্টটা বুঝতে পারছো? এবার একদম ছবি দেখে ইট প্রেজেন্টস, অর্থাৎ এই ছবিটা কি তোমাকে প্রেজেন্ট করতেছে না? এইসব ভাষা তো তোমার আসবে। ইট প্রেজেন্টস কয়টা? 1 2 3 4, আদার্স 5। 1 2 3 4 5, এরকম, এই দিক থেকে গেছে 4 5, ছবিতে এটাই বলছে। তাহলে এটি ইট প্রেজেন্টস কি প্রেজেন্ট করেছে? 5 কন্ট্রিবিউটরস যারা আছে, ডিফারেন্ট কন্ট্রিবিউটরস অ্যালং উইথ দেয়ার রেসপেক্টিভ পার্সেন্টেজ। খালি তারাই না, কত পার্সেন্ট সেটাও বলে দিচ্ছে। লিখতে পারবে না? তাহলে আমরা লিখবো দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস, বা দ্য পাই চার্ট ডেসক্রাইবস, বর্ণনা করেছে। কি বর্ণনা করেছে? প্রশ্ন থেকে লেখো দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন আ সিটি। কি স্পষ্ট? এবার ইট প্রেজেন্টস, এটি প্রেজেন্টস করেছে। কি প্রেজেন্ট করেছে? 5 কন্ট্রিবিউটরস, যে 5টা ডিফারেন্ট কন্ট্রিবিউটরস রয়েছে তাদের নাম along with their respective percentage. The 5 contributors are, লিখে দাও, industrial waste and toxic chemicals, vehicles, households, powerhouse and others. এই ফার্স্ট প্যারা লিখলে 2 মার্কস পাই গেল। পারবা না লিখতে? কমেন্টস করে জানাবা পারবা কিনা।
কমেন্টস করে জানিয়ে দাও পারবা কিনা। ঠিক আছে, আচ্ছা তাহলে বলা হচ্ছে সহজ, আমি আরেকবার বলি। প্রথম প্যারাতে কি লিখবা? ফার্স্ট প্যারা, দ্য পাই চার্ট, এটাকে বলবো পাই চার্ট। দ্য পাই চার্ট ইলাস্ট্রেট করেছে কি? প্রশ্ন দেখা। দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন আ সিটি, শহরের এটা দেখাইছে। এটি প্রেজেন্টস করেছে 5 ডিফারেন্ট কন্ট্রিবিউটরস কে তুলে তো ধরেছেই, সাথে কাদের? অ্যালং উইথ দ্য পার্সেন্টেজ এবং অ্যালং উইথ দেয়ার রেসপেক্টিভ পার্সেন্টেজ, এবং তাদের কত পার্সেন্ট। দ্য 5 কন্ট্রিবিউটরস আর, এই যে এটা দেখে দেখে লিখবে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস, ভেহিকলস, ঠিক আছে, কনসেপ্ট দেখব, হাউসহোল্ড ওয়েস্ট, পাওয়ার হাউস অ্যান্ড আদার্স। এই হচ্ছে ফার্স্ট প্যারা। এবার সেকেন্ড প্যারাতে কই থেকে দেখবে? 192 নাম্বার পেজ বোর্ড বইয়ের, ঠিক আছে, 3টা প্যারা করবা একটু নিচ থেকে। সেকেন্ড প্যারাতে আমি ছবিটা বোঝানোর জন্য আরেকবার নিয়েছি, নাহলে এখানে হয়ে যেত। সেকেন্ড প্যারাতে যা দেখেছো বর্ণনা, কোনো নিজস্ব অপিনিয়ন লেখা যাবে না। আগে আমাদের সময় লিখতাম অনেক ধুমায়, বন্যা থেকে কেন ওই বছরে এত বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করতো, লিখে ফেলতাম। এখন নিষিদ্ধ একদম, টোটাল বইয়ের 192 নাম্বার পেজ দেখবা। এবং আমি জানি না টিচাররা যারা পড়াচ্ছে তাদেরকে অবশ্যই ফলো করতে হবে টিচার্স ট্রেনিং বইতে কিভাবে রয়েছে, বাচ্চা কাচ্চাদের আগডুম বাগডুম শিখিয়ে, ঠিক আছে। তাহলে খেয়াল করো এই ছবিতে এবার যা দেখতে পাচ্ছি বর্ণনা, আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি থেকে ধরি ইন্ডাস্ট্রিয়াল। আমরা দেখতে পাচ্ছি দেখো, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, মানে পাই চার্ট, এখানে গ্রাফ দিও না, এটা গ্রাফ না, এটা পাই চার্ট, ভুল লিখে ফেলছি। অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট সব থেকে আমরা দেখতে পাচ্ছি কি? দেখো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এখান থেকে দেখবে। অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট এখান থেকে দেখবে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস যারা কত শতাংশ? দেখো অ্যালোন, এরা একাকী আর রেসপন্সিবল ফর 60% অফ টোটাল পলিউশন, হুইচ ইজ মোর দ্যান কি? হাফ অফ দ্য এন্টায়ার কন্ট্রিবিউশন, সমস্ত ইসের থেকে যেন। তাহলে প্রথম লাইনে কি লিখবা? According to the pie chart, we can see that, আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস আর অ্যালোন, এরা একাকী রেসপন্সিবল ফর কিসের জন্য বলো? 60% অফ টোটাল পলিউশন। এই কথা লিখতে পারবে না? অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট, পাই চার্ট অনুসারে উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস কি? অ্যালোন আর রেসপন্সিবল ফর কিসের জন্য? 60% পলিউশনের জন্য, অফ টোটাল পলিউশন, হুইচ কি? ইজ মোর দ্যান হাফ অফ দ্য কন্ট্রিবিউশনের জন্য, এন্টায়ার কন্ট্রিবিউশনের জন্য দায়ী। শেষ। এরপরে কি হলো? এই দুইটারে এক বানাইছি, বুঝছো? ভেহিকলস অ্যান্ড হাউসহোল্ড ওয়েস্ট ইজ কন্ট্রিবিউট প্রত্যেকেই 15% করে, এবং মেকিং দেম দ্য সেকেন্ড লার্জেস্ট সোর্সেস। দিস টু সেক্টরস টুগেদার অ্যাকাউন্ট ফর 30%। আচ্ছা, অফ পলিউশন, ঠিক আছে। ইন্ডিকেটিং দ্যাট ডেইলি হিউম্যান, এরপরে আসছে কিসের? এটার মধ্যে হাউসহোল্ডের মধ্যে ইন্ডিকেটেড ডেইলি হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড ট্রান্সপোর্টেশন অলসো প্লে আ সিগনিফিক্যান্ট রোল। এবার চলে আসো, অন দ্য আদার হ্যান্ড, অন্যথায় দ্য রিমেইনিং সোর্স থাকলো আর কে বলো? এই যে রিমেইনিং সোর্সেস কন্ট্রিবিউট কম্পারেটিভলি লেস, এদের তুলনায় কম। আদার্স মেক আপ, আদার্স হচ্ছে কত? 8% অফ পলিউশন, হোয়াইল পাওয়ার হাউস এমিশন অ্যাকাউন্ট ফর অনলি, অ্যাকাউন্ট ফর মানে দায়ী, only 2%, which is the smallest portion, যেটা সবচেয়ে কম। এই হচ্ছে কাজ। এবার সেকেন্ড কনসেপ্টে মানে থার্ড প্যারাতে কি দেখলা? ইন কনক্লুশন, কনসেপ্টটা একেবারে সুন্দর করে নিয়ে নিবা যে আমরা যে থার্ড প্যারাতে কি দেখলাম। ইন কনক্লুশন দ্য ওভারঅল পাই চার্ট ক্লিয়ারলি শোজ দ্যাট, ইন কনক্লুশন দ্য ওভারঅল পাই চার্ট ক্লিয়ারলি শোজ দ্যাট, সুস্পষ্টভাবে, এগুলো এই ধরনের একটু শব্দ চয়ন করবা। In conclusion, the overall pie chart clearly shows that, সুস্পষ্টভাবে দেখিয়েছে এইখানে ডমিনেট করতেছে কারা? ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস ডমিনেট দ্য চার্ট, মানে রাজত্ব করেছে 60%, অ্যাকাউন্ট ফর দ্য লার্জেস্ট শেয়ার অফ পলিউশন। কেন করছে হ্যান ত্যান এইসব কিছুই না, এটার জন্য আমাদের সচেতন হইতে হবে, এইসব বাক্য লেখা যাবে না। বুঝতে পেরেছো?
আচ্ছা, এই কনসেপ্টটা পড়েছো, এখানে আমি থিম লিখে দিলাম। থিম এখানে লেখা আছে, আমার ক্লাস আছে 4টা, এখন 3:40 বাজে, এখান থেকে যাইতে 25 মিনিট লাগবে। সো আমি তো আর একবারে রেকর্ড করি, বুঝতে পারছো, একসাথে রেকর্ড করি। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আমি বানাই দিব। সো কি হয়েছে, একদম ইমপ্লিসিট আইডিয়াস থিমে লেখা হয়েছে, আর এর আগে পড়ানো হয়েছিল ইমপ্লিসিট আইডিয়া। একটু বুঝো, এই হচ্ছে থিম, এই এই থিম, বুঝতে পারছো? লিখলে পুরো মার্কস। আর কি লেখে, কবিতা সোজ, মানে কই থেকে পড়ছে আল্লাহ জানে। আবার অনেকে বলে আমি বোর্ডের খাতা দেখি, বোর্ডে এইভাবে দেখে। সি সি সি, মিথ্যাচার। ভালোভাবে পড়বা, ঠিক আছে? আবার কালকে আরেকটি কলেজ দেওয়া হবে। 2 মাস এভাবে লেগে থাকো, রাতে খালি 11:30 থেকেই সারা বছরের পড়া তো শেষ হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।